নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে চলুন আমার সাথে ভার্চুয়ালি ঘুরে দেখে নেবেন আসাম রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর গুয়াহাটির দ্রষ্টব্য স্থানগুলি। কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছানোর অনেকগুলি ট্রেন আছে। এক রাত্রের সুন্দর সফর সেরে আমরা ভোর ভোর পৌঁছে গেলাম গুয়াহাটিতে। গুয়াহাটিতে থাকার জন্য স্টেশন সংলগ্ন বিভিন্ন মানের হোটেল পাওয়া যায়, তাই কোনো বিশেষ অনুষ্ঠানের সময় ছাড়া আগে থেকে প্রি বুক করার দরকার সাধারণত হয় না। স্টেশন থেকে মিনিট 3 পায়ে হাঁটা দূরত্বে আমরা এসে উঠলাম আমাদের 3 দিনের ঠিকানা হোটেল গীতাঞ্জলিতে। ছিমছাম পরিচ্ছন্ন ঘর, দামও সাধ্যের মধ্যেই। যদি আপনারা হোটেল গীতাঞ্জলি বুক করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ডিটেলস দেখে বুক করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং রুম ট্যারিফের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই হোটেলে থাকার দুটি বিশেষ সুবিধা আছে। প্রথমত, ঠিক হোটেলের নিচের রাস্তাতেই যাবতীয় খাবারের দোকান এবং বিভিন্ন কেনাকাটার দোকান সর্বদা জমজমাট। দ্বিতীয়ত, হোটেল থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত পল্টন বাজার মোড় এলাকাটি থেকে সম্পূর্ণ গুয়াহাটি শহরের যে কোনো স্পটে পৌঁছানোর স্টেট বাস এবং অন্যান্য যানবাহন সর্বদা পাওয়া যায়। হোটেলে চেক ইন করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে আমরা রওনা দিলাম গুয়াহাটির প্রধান আকর্ষণ মা কামাখ্যা মন্দির দর্শনে। হোটেলের সামনে থেকেই স্টেট বাসে চেপে কিছুক্ষণের মধ্যেই এসে পড়লাম নীলাচল পর্বতের উপর অবস্থিত কামাখ্যা দেবী মন্দিরে। 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম হল মা কামাখ্যা। এখানে মায়ের যোনি পড়েছিল, তাই কামাখ্যা মন্দির বিশেষভাবে বিখ্যাত অম্বুবাচী মেলার কারণে। তবে অম্বুবাচী ছাড়াও বছরের যে কোনো সময়ে কামাখ্যা মা দর্শনের জন্য মোটামুটি 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়ানোর জন্য মানসিক প্রস্তুতি নিয়ে আসা দরকার। প্রথমে একটি লম্বা লাইন দিয়ে পর্চি অর্থাৎ ভিতরে প্রবেশের ছাড়পত্র সংগ্রহ করে তারপর অন্য একটি লাইন দিয়ে ঢুকতে হবে মন্দিরে। সব মিলিয়ে একটি গোটা দিন রাখতেই হবে কামাখ্যা মন্দির দর্শনের জন্য। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে মা কামাখ্যার দর্শন সেরে আমরা মন্দিরের বাইরে প্রদক্ষিণ সেরে নিলাম। ধূপ মোমবাতি জ্বালিয়ে মায়ের পুজো সেরে পায়ে পায়ে নীলাচল পর্বতের উপর অবস্থিত আরও কয়েকটি ছোট ছোট মন্দিরও আমরা ঘুরে নিলাম। ঘণ্টাখানেকের পায়ে হাঁটা পাহাড়ি পথে আমরা দেখে নিলাম মা বগলা মন্দির, সিদ্ধেশ্বর মন্দির ও মাতা ভুবনেশ্বরী মন্দির। প্রতিটা মন্দির ছোট হলেও প্রাচীনতার ছাপ সুস্পষ্ট। আমাদের ইচ্ছে ছিল মায়ের ভোগ গ্রহণ করার, কিন্তু লাইনে দাঁড়িয়ে অনেকটা সময় চলে যাওয়ায় ভোগ খাওয়া আর সম্ভব হয়নি। আপনারা চাইলে ভোগের জন্য লাইন দিয়ে কুপন কেটে তারপর মায়ের দর্শন সারতে পারেন। সেক্ষেত্রে পরে কুপন দেখিয়ে ভোগটা সংগ্রহ করতে পারবেন। কামাখ্যা মন্দিরে পুজো সেরে বেরোতে প্রায় দুপুর গড়িয়ে গেল, তাই হোটেলে না ফিরে আমরা মন্দিরের সামনে থেকেই স্টেট বাসে চেপে চলে এলাম উমানন্দ মন্দির দর্শনে। উমানন্দ মন্দিরটি অবস্থিত ব্রহ্মপুত্র নদের মাঝে একটি ছোট্ট দ্বীপে। এখানে পৌঁছানোর দুটি উপায়, একটি হলো ভেসেলে চেপে নদী পথে এবং অন্যটি হলো রোপওয়ে চেপে ডাইরেক্ট দ্বীপে পৌঁছানো। রোপওয়ে চাপার ইচ্ছা থাকলেও টেকনিক্যাল ফল্টের জন্য বন্ধ থাকায় আমরা ভেসেলে চেপে নদীপথে যাত্রা করলাম পিকক দ্বীপের উপর অবস্থিত উমানন্দ মন্দির দর্শনের উদ্দেশ্যে। ও নদী কেন ফিরায়ে দিলে, আমি বড় রোষে মরি তিলে তিলে, আরো হইতে দাও। বলে শেষ নয় বাকি আছে খেলা, যেরম পারছ
লালনের মেলা আরো সইতে দাও। প্রায় আধ ঘন্টার নদীপথের সফর সেরে আমরা এসে পৌঁছলাম পিকক আইল্যান্ডে। এই দ্বীপটি ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত সবচেয়ে ক্ষুদ্রতম দ্বীপ। নদীর ঘাট থেকে লম্বা টানা সিঁড়ি উঠে গেছে টিলা পাহাড়ের মাথায়। সুন্দর বাঁধানো সিঁড়ি দিয়ে উঠে আমরা এসে পৌঁছলাম উমানন্দ মন্দিরে। হিন্দু মাইথোলজি অনুযায়ী এই দ্বীপটি স্বয়ং মহাদেব তৈরি করেন দেবী পার্বতীর জন্য। আবার কালিকা পুরাণ অনুযায়ী কথিত আছে যে এই দ্বীপেই মহাদেব কামরিপুকে ধ্বংস করেন, তাই এই দ্বীপের অপর নাম ভস্মাঞ্চল। প্রাচীন এই মন্দিরটিতে রয়েছে শিবলিঙ্গ। খোলামেলা সুন্দর মন্দির প্রাঙ্গণে আমরা কিছুক্ষণ ছবি তোলা পর্ব সেরে পুজো দিয়ে নিলাম। পায়ে পায়ে দেখে নিলাম উমানন্দ মন্দির সংলগ্ন হনুমান মন্দির ও হরগৌরী মন্দির। উমানন্দ ভ্রমণ পর্ব সেরে গুয়াহাটি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। হোটেলে ফেরার পথে তাই পথমধ্যে দেখে নিলাম বালাজি মন্দির। দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে তৈরি বালাজি ভেঙ্কটেশ্বরের এই মন্দিরটির সন্ধ্যাকালীন আবহাওয়া বেশ মনোরম। হালকা আলো, সাজানো বাগান এবং ভগবান বালাজির সন্ধ্যা আরতি সব মিলিয়ে এমন পরিবেশে কিছুক্ষণ বসে সারাদিনের ভ্রমণের ক্লান্তি বেশ অনেকটা দূর হয়ে গেল। প্রথম দিনের ঘোরাঘুরি সেরে আমরা ফিরে এলাম হোটেলে। সব ভ্রমণ সঙ্গীরা মিলে হোটেল রুমে রাত্রে কিছুক্ষণ জমিয়ে আড্ডা সেরে আমরা যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। গুয়াহাটিতে আজ আমাদের দ্বিতীয় দিন। আজ সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমরা চলেছি গুয়াহাটি থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত পবিতরা অভয়ারণ্যটি ঘুরে দেখতে। এখানে ঘণ্টাখানেকের জিপ সাফারিতে আমরা আসামের বিখ্যাত এক শৃঙ্গ গন্ডার দেখার উদ্দেশ্যে চলেছি। প্রসঙ্গত বলে রাখি, পবিতরাতে 2 রকমের সাফারি হয়, একটি জিপ সাফারি, অন্যটি এলিফ্যান্ট সাফারি। আমরা বুক করেছিলাম জিপ সাফারি। বুকিংয়ের জন্য অনলাইনে পবিতরা ফরেস্টের ওয়েবসাইট ব্যবহার করতে হবে। ওয়েবসাইটটি আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। জিপ প্রতি খরচ 6000-এর মতন, তবে সেটা সিজন অনুযায়ী ওঠানামা করে। প্রতিটি জিপে মোট 6 জন করে বসতে পারবে। পবিতরা পৌঁছে প্রথমেই আমরা ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো করিয়ে নিলাম। রওনা দেওয়ার আগে পাশেই সরকারি সুভেনির শপগুলি ঘুরে নিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে এগিয়ে চললাম অভয়ারণ্যের গভীরে। আসামের বনভূমির প্রধান আকর্ষণ হলো এক শৃঙ্গ গন্ডার। এই ওয়ান হর্ন রাইনোসরাস সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় আসামের পবিতরাতে। রাজামাওয়াং পর্বতের কোলে অবস্থিত এই সবুজ বনানীতে সাফারির অভিজ্ঞতা আমাদের এক কথায় চিরস্মরণীয়। জঙ্গলের বেশ অনেকটা এগিয়ে আমরা বেশ দূর থেকে 2টি গন্ডার দেখতে পেলাম। বড় বড় শুকনো ঘাস ও গাছের আড়ালে থাকায় ভালোভাবে তাদের দর্শন হলো না। গাড়ি আবারও কিছুটা এগোতে দেখতে পেলাম একটি বিশাল বড় ঝিল। ঝিলের অন্য পারে চোখে পড়ল প্রচুর নাম না জানা পরিযায়ী পাখির দল। পাখিদের কিচিরমিচির আর আশেপাশের গাছের বুনো একটি অদ্ভুত গন্ধ মিলিয়ে পরিবেশটা বেশ কিছুক্ষণ উপভোগ করলাম আমরা। প্রায় ঘণ্টাখানেকের সাফারি শেষে ফেরার পথে অবশেষে একদম সামনে থেকে দেখা মিলল তার, যার জন্য এত দূর থেকে আমাদের ছুটে আসা। একদম জিপের সামনে
10 হাত দূরেই দাঁড়িয়ে বিশাল একটি একশৃঙ্গ গন্ডার। আমরাও যেমন মন ভরে তাকে দেখলাম, তেমন গন্ডারটিও বেশ ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে মানুষ নামক আজব প্রাণীগুলোকে পর্যবেক্ষণ করল। দুলকি চালে রাজকীয় মেজাজে গাছের পাতা চিবোতে চিবোতে আমাদের দর্শন দিলেন তিনি। এত কাছ থেকে গন্ডার বাবাজির দর্শন পেয়ে আমাদের সাফারি যার পর নাই চূড়ান্ত সাফল্যমণ্ডিত হলো বলাই বাহুল্য। এখানে গন্ডারের পাশাপাশি দেখে নেওয়া যায় ওয়াটার বাফেলো, মনিটর লিজার্ড প্রভৃতি আরও বিভিন্ন বন্যপ্রাণী, যেগুলি ক্যামেরায় আমার পক্ষে ক্যাপচার করা সম্ভব হয়নি। তবে খালি চোখে যা দেখেছি সেই স্মৃতি বহুদিন মনের মণিকোঠায় থাকবে। সাফারির এন্ডিং পয়েন্টে এসে জিপ থেকে নেমে আমরা এবার পায়ে পায়ে হেঁটে দেখে নিলাম হাদুক উডেন হ্যাঙ্গিং ব্রিজটি। এই ব্রিজটি অবস্থিত গারাঙ্গা ঝিলের উপর। চাইলে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন করিয়ে এখানে বোটিংও করা যায়। ব্রিজের উপর থেকে গারাঙ্গা বিল ও সংলগ্ন পবিতরা ফরেস্টের একটি সুন্দর ভিউ উপভোগ করলাম আমরা। যদি কেউ চান পবিতরাতে থাকবেন, সেক্ষেত্রে এখানে বেশ কিছু থাকার অপশানও আছে। ফরেস্ট লাগোয়া সরকারি গেস্ট হাউসের বুকিং ডিটেলসটি আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে রাখলাম। और जब भी तुम्हें लगे कि तुम हार रहे हो, ये सुनना, तेरी किस्मत तू बदल दे, रख हिम्मत बस चल दे, तेरे साथी मेरे कदमों के हैं निशान, तू न जाने आस पास है खुदा, तू न जाने आस पास है खुदा, तू न जाने आस पास है खुदा। পবিতরা ভ্রমণ সেরে গুয়াহাটি ফিরতে প্রায় বিকেল হয়ে গেল। তাই হোটেলে না গিয়ে আমরা নেমে পড়লাম বশিষ্ঠ বাস স্টপেজে। বাস স্টপেজ থেকে পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত বশিষ্ঠ আশ্রমটি আমরা ঘুরে দেখে নিলাম। বশিষ্ঠ আশ্রমে ঠিক পিছনেই বয়ে চলেছে একটি সুন্দর ঝর্ণা। মন্দিরে প্রণাম পর্ব সেরে আমরা ঠান্ডা পাহাড়ি জলে কিছুক্ষণ পা ডুবিয়ে বসে বিশ্রাম নিলাম। এখানে চোখে পড়ল গোল্ডেন লাঙ্গুর, যেটা হলো সুন্দর সোনালী রঙের এক বিশেষ প্রজাতির বাঁদর, যা একমাত্র আসামের এই অঞ্চলেই পাওয়া যায়। সারাদিনের ঘোরাঘুরি শেষে পাহাড়ি ঝর্ণায় পা ডুবিয়ে বসে থাকতে ভীষণ আরাম পেলাম। প্রকৃতির মাঝে বসে জার্নির ক্লান্তি অনেকটা লাঘব করে আমরা হোটেলে ফেরার পথ ধরলাম। গুয়াহাটিতে আজ আমাদের শেষ দিন। আগামীকাল আমরা রওনা দেব মেঘালয় রাজ্যের উদ্দেশ্যে। আমার সঙ্গে ভার্চুয়াল ভ্রমণে মেঘালয়ের যাবতীয় ট্যুর গাইড পেতে অবশ্যই চোখ রাখুন এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলে।
খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আনছি মেঘালয় ভ্রমণের বিস্তারিত ট্যুর গাইড। শেষ দিন গুয়াহাটিতে আমরা হোটেল থেকে পায়ে হেঁটে রেলওয়ে স্টেশনের অপর পারে অবস্থিত গুয়াহাটি স্টেট মিউজিয়ামটি দেখতে চলে এলাম। গুয়াহাটি ভ্রমণে এলে এই মিউজিয়ামটি একদম মিস করা চলবে না। বিশাল এই স্টেট মিউজিয়ামটিতে ভারতের নর্থ ইস্টের 7 সিস্টার স্টেটগুলির একটি সম্পূর্ণ সামগ্রিক ভাবনা তুলে ধরা হয়েছে। খনন কার্য থেকে পাওয়া বহুমূল্য সামগ্রী, ট্রাইবাল জনজীবনের দৃশ্য, মাটির কাজের স্ট্রাকচার, ফোক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ও পোশাক ইত্যাদি সবই আছে মিউজিয়ামে। ঘণ্টাখানেকের দারুণ একটি মিউজিয়াম সফর ছেড়ে আমরা কাছেই একটা হোটেলে দুপুরের আহার সেরে আসামের বিখ্যাত ফ্যান্সি মার্কেট ঘুরে একটু মার্কেটিং সেরে নিলাম। তারপর একটি টোটো করে চলে এলাম কাছেই নেহেরু পার্কে কিছুটা সময় কাটাতে। মনোরম পার্কে কিছুটা বিশ্রাম ও আড্ডা মেরে আমরা চলে এলাম আমাদের গুয়াহাটি ভ্রমণের শেষ বিকেলটা কাটাতে আসাম স্টেট জু কাম বোটানিক্যাল গার্ডেনটি ঘুরে দেখতে। এখানে ঘণ্টাখানেকের পায়ে হাঁটা সফরে দেখে নেওয়া যায় বিভিন্ন পশু পাখি এবং বিশেষভাবে একশৃঙ্গ গন্ডার। বাচ্চাদের জন্য দারুণ উপভোগ্য এবং বড়দেরও ভালো লাগার মতন সুন্দর এই জুটিতে ঘুরে আমরা আমাদের গুয়াহাটি ভ্রমণ পর্ব এখানেই শেষ করলাম। আগামীকাল সকালে মেঘালয়ের উদ্দেশ্যে আমরা পাড়ি দেব এবং সমগ্র মেঘালয় ট্যুর গাইড খুব তাড়াতাড়ি আসতে চলেছে এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্লোর উইথ শালমি। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বিশেষভাবে ভ্রমণে থাকবেন। হ্যাপি ট্রাভেলিং। You have it